বারুইপুরে পুলিশের এনকাউন্টারে মৃত্যু, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। বুধবার দিনভর এই নিয়ে রাজ্য রাজনীতিও তোলপাড় হয়েছে, সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এই ঘটনা প্রথম যখন আমার কানে আসে সকালে, আমার মনে পড়ছিল তেলেঙ্গানার সেই ঘটনার কথা। তেলেঙ্গানায় 2019-এর ডিসেম্বরে 4 ট্রাক ড্রাইভার এবং খালাসি, তাদেরকে ধর্ষণের ঘটনায় ধরেছিল পুলিশ। আমার যতদূর মনে পড়ছে, এক তরুণী তার স্কুটার নিয়ে হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন, টোল প্লাজার কাছে তার স্কুটার কোনো কারণে খারাপ হয়, তিনি সেখানে দাঁড়ান। এই 4 অভিযুক্ত তার স্কুটারের চাকাকে ক্ষতিগ্রস্ত করে, কোনোভাবে টায়ার কেটে দেয় এবং পরে তাকে সাহায্য করার নাম করে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে, ধর্ষণের পর হত্যা করে। এই 4 অভিযুক্তই ধরা পড়ে। আমার মনে আছে আগের দিন বিকেলে খবর এলো তারা ধরা পড়েছে, পরের দিন সকালে জানা গেল এনকাউন্টারে 4 জনেরই মৃত্যু হয়েছে। বিপুল বিতর্ক হয়েছে, পুলিশ এভাবে এনকাউন্টারে মেরে ফেললো কেন, এর প্রোজ কনস এই নিয়ে আলোচনা। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এরকম প্রতিক্রিয়া প্রচুর এসেছিল যে এই ধরনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণ করে শাস্তি দিতে যা সময় লাগবে, তার থেকে এই ভালো হয়েছে, এদের এরকমই হওয়া উচিত। মূলত এই ধর্ষণের ঘটনায় সাধারণ মানুষের এই প্রতিক্রিয়া সেদিন আমাকে কিছুটা অবাক করেছিল, কিন্তু অতটাও অবাক করেনি। অন্য যে কোনো ক্রিমিনাল তাকে এনকাউন্টারে মারলে তা নিয়ে অনেক রকম আলোচনা হয় যে কারো স্বার্থ রক্ষার জন্য তাকে মেরে দেওয়া হলো কিনা। ধর্ষণের ঘটনা হলে পাবলিক রিয়াকশন একটু হলে অন্যরকম হয়। তেলেঙ্গানায় আমার মনে আছে সে সময় পুলিশের ওপর পুষ্পবৃষ্টির ঘটনাও হয়েছিল। বারুইপুরের এই ঘটনার পরও কিন্তু সাধারণ মানুষের মধ্যে এরকম দ্বৈত প্রতিক্রিয়া। কেউ কেউ অবশ্যই বলছেন যে ওই প্রভাস মণ্ডল সত্যি আদৌ প্রাইম সাসপেক্ট, ওই মূল ঘটনার কাণ্ডারি ছিল, নাকি ওকে মেরে দিয়ে অন্য কাউকে সেভ করা হচ্ছে। আবার এই কথাও অনেকের মুখেই শোনা যাচ্ছে এদের এই পরিণতিই হওয়া উচিত। আমি যতটুকু খোঁজ খবর পেয়েছি, প্রভাস মণ্ডলের ভূমিকা এই ঘটনায় সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। গোটা বিষয়টার পরিকল্পনাই প্রভাসের মাথাতে হয়েছিল এবং পুলিশ সেটা তার তদন্তে মোটামুটি পরিষ্কার জানতেও পেরেছিল। প্রভাস যে খুব সুবিধার লোক ছিল না, তার স্ত্রী এবং মায়ের প্রতিক্রিয়াতেও তা অনেকটাই বোঝা গেছে। কিন্তু তারপরও আমি বলবো বারুইপুরের ঘটনা বিতর্কের ঊর্ধ্বে নয়। তৃণমূল কংগ্রেসের জন্য পরিস্থিতিটা একটু সুবিধার না। প্রথম কথা হচ্ছে যে ধর্ষণের ঘটনায় রাজ্যের সরকারকে কাঠগড়ায় তুলে রাস্তায় নেমে আন্দোলন করা তৃণমূল কংগ্রেসের জন্য একটু কঠিন। তার কারণ এই দলের ওপর, এই দলের সরকারের ওপর ধাপ্পা লেগে রয়েছে আরজি করের ঘটনার। সেই ধাপ্পা, আরজি করের ঘটনার ধাপ্পা তৃণমূল কংগ্রেস এত সহজে তুলতে পারবে না। আমি আপনাদের বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে রাস্তায় নামবেন কি করে, লোকে তো জিজ্ঞাসা করবে আপনি আরজি করের ঘটনায় ব্যবস্থা নেননি কেন। কেন সাধারণ মানুষের মনে হয়েছে দোষীদের আড়াল করছে সরকার। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে নেমেছেন মোমবাতি হাতে, স্লোগান দেননি, আলাদা করে প্রতিক্রিয়া দেননি, কিন্তু সেই ছবি সমালোচিত হয়েছে সমাজ মাধ্যমে। মানুষ এই প্রশ্নই তুলেছে, যা তোলা স্বাভাবিক। এবং তারপর আদালতে গিয়ে এ ব্যাপারে মিছিল করার জন্য অনুমতি আদায় করেছে কালীঘাট তৃণমূল কংগ্রেস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার রাস্তায় নামেননি। মুশকিলটা হচ্ছে, আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের এক মহিলা সাংসদ সরাসরি সমালোচনা করেছেন, পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশ 2 জঙ্গল রাজ, এনকাউন্টারে মেরে দেওয়া হচ্ছে। কিন্তু একই সঙ্গে এটাও আলোচনায় এসেছে যে আরজি করের ঘটনার পর জনতার রোষকে সামাল দেওয়ার জন্য যখন তৃণমূল কংগ্রেসের সাংসদরা, শীর্ষ নেতৃত্ব দেখেছে যে রাত 12টায় হাজার হাজার মানুষ নেমে এসেছেন, লক্ষ মানুষ নেমে এসেছেন রাস্তায়, সেই ক্ষোভকে সামাল দেওয়ার জন্য খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে বলেছেন এই ধরনের অপরাধ যারা করে 7 দিনের মধ্যে এনকাউন্টার করে দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব বলেছেন এনকাউন্টারে মেরে দাও, এদেরকে রাখার দরকার নেই। তাৎক্ষণিক প্রতিক্রিয়া, রাজনৈতিক প্রয়োজনের প্রতিক্রিয়া আমি সব মেনে নিলাম। ঠিক একইভাবে আরজি করের প্রসঙ্গ টেনেই নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমরা যদি সরকার করি এই ধরনের অপরাধীদের সকালে জমা করব, বিকেলে খরচ। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব।
শুভেন্দু অধিকারী জনসভায় বলেছিলেন, সেই সময় সামনে নির্বাচন, তার প্রেক্ষিতে বলেছিলেন, তার মানে এই নয় যে একজন মুখ্যমন্ত্রী এইটাকেই একটা আইনি শাসন ভাববেন যে পুলিশ গুলি করে মেরে দেবে বা পুলিশ এনকাউন্টার করে দেবে। পুলিশ তো বলেছে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাচ্ছিল ওই অভিযুক্ত। রানা সরকার নামে এক অফিসারের অস্ত্র সে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তখন আরেকজন অর্ঘ্য মণ্ডল গুন্ডা দমন শাখার অফিসার সে গুলি করে। তবে এই ধরনের এনকাউন্টারে সবসময় পুলিশ এই কথাই বলে। ইন্টারেস্টিং হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি সোশ্যাল মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে উত্তরপ্রদেশকে টেনে কটাক্ষ করেছেন, কিন্তু এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের গোটা দেশের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মহিলাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধ হলে পুলিশ এনকাউন্টার করবে। नहीं कर सकता है, अगर करेगा तो उसको ही मालूम है कि इसके परिणाम क्या होंगे। कोई जानबूझ करके उलझेगा तो उसको ही मालूम है कि जानबूझ के उलझने का मतलब अब वह स्थिति नहीं है कि जब पुलिस आगे आगे दौड़ती थी और गुंडे उसको पीछे से दौड़ाते थे। अब वह यूपी नहीं है, अब ये वह यूपी है जो हर प्रदेशवासी को सुरक्षा की गारंटी तो देता है, लेकिन हर गुंडे को इसके लिए चेतावनी भी देता है कि सुधर जाओ, नहीं तो यमराज के यहाँ जाने के रास्ते भी खुले हुए हैं और यमराज का बुलावा आ जाएगा। একবার নয়, বারবার বলেছেন যোগী আদিত্যনাথ। শুধুমাত্র বিধানসভার ভেতরে নয়, বাইরে জনসভায় বহু জায়গায় বলেছেন যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে জিরো টলারেন্স, এবং যমরাজ অপেক্ষা করছে এই সমস্ত অপরাধীদের জন্য। हर बेटी को हंसते हुए आगे बढ़ने के लिए एक उचित प्लेटफॉर्म उपलब्ध करवाया है कि एक बेटी भी स्कूल जा सकती है, बाजार जा सकती है, भय मुक्त वातावरण में जा सकती है। और अगर किसी गुंडे ने कुछ दुस्साहस किया तो उस गुंडे के लिए अगले चौराहे पर यमराज उसका टिकट काटने के लिए जरूर बैठा होगा। যোগী আদিত্যনাথের সমালোচনা করে এনকাউন্টার প্রসঙ্গে কম রিপোর্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। 2018-র 5ই এপ্রিল ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে 2018-র এপ্রিল মাসের আগের 12 মাসে 1200-র উপর এনকাউন্টার হয়েছে উত্তরপ্রদেশে, 40 জন মারা গেছে, 247 জন আহত হয়েছে। অভিপ্রেত নয় কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা, এত 1200 এনকাউন্টার 12 মাসে, মাসে গড়ে 100টা এনকাউন্টারের ঘটনা, এক বছরে 40 জনের মৃত্যু। কিন্তু একই সঙ্গে আপনাদের হিসেব করতে হবে যে আজ থেকে 15 বছর আগে উত্তরপ্রদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে মাফিয়া রাজ, তার সঙ্গে আজকের উত্তরপ্রদেশের যদি তুলনা করেন দেখবেন আকাশ পাতাল তফাৎ। বরং আমি বলবো গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক ক্ষেত্রে অপরাধের বিচার হয়নি, পুলিশ নিষ্ক্রিয় থেকেছে, পুলিশের কর্মদক্ষতা তলানিতে গিয়ে থেমেছে। সেই তুলনায় উত্তরপ্রদেশ বা বিহার তাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি তো শুধুমাত্র ইমপ্রুভ করেনি, তার ফলে উন্নয়নের নিরিখেও তারা পশ্চিমবঙ্গকে পিছনে রেখে অনেকটা এগিয়ে গেছে। আজকে কিন্তু এমন একটা সময়, যে সময়ে নতুন সরকারকে প্রমাণ করতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা কোনো রকম কম্প্রোমাইজ করছেন না। এটা তো ঠিক যে উত্তরপ্রদেশের এই ঘটনার প্রেক্ষিত টেনে যতই বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের বারুইপুরের এনকাউন্টারকে সমালোচনা করুক, পশ্চিমবঙ্গের বহু মানুষের এরকম প্রতিক্রিয়া ছিল যে এদের এই শাস্তি হওয়া উচিত, ঠিক হয়েছে। আবার অনেকে এই কথাও বলছেন যে এইভাবে কেন হবে, ঠিকই বলছেন, কিন্তু একটা বার্তা যেটা এখান থেকে যায়, সেই বার্তাটা শুধু সাধারণ মানুষের কাছে নয়, এই বার্তাটা যায় ক্রিমিনাল মাইন্ডেড লোকেদের কাছে, পোটেনশিয়াল ক্রিমিনালদের কাছে, পোটেনশিয়াল রেপিস্টদের কাছে, যাদের পক্ষে ভবিষ্যতে এই ধরনের অপরাধ ঘটানো সম্ভব। যে পশ্চিমবঙ্গের সময়টা বদলেছে, পশ্চিমবঙ্গে এখন পুলিশ প্রশাসন আগের মতো আচরণ করবে না। পুলিশ প্রশাসন দরকার হলে এনকাউন্টার করবে। যোগী আদিত্যনাথের মতো স্পষ্ট ভাষায় কখনোই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেননি। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এনকাউন্টারের পক্ষে কথা বলেছেন,
কিন্তু শুভেন্দু অধিকারী চেয়ারে বসে এখনো পর্যন্ত এনকাউন্টারের পক্ষে কোনো কথা বলেননি। তিনি বারুইপুর প্রসঙ্গেও ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছিলেন, কিন্তু তার মানে এই নয় যে ক্যাপিটাল পানিশমেন্ট পুলিশ দেবে। তার বক্তব্যে ছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট যেভাবে আইনি রাস্তা মেনে হয়, পুলিশ তাদের অপরাধ আদালতে প্রমাণ করবে, আদালত ক্যাপিটাল পানিশমেন্ট দেবে। কিন্তু প্রভাস মণ্ডল ক্যাপিটাল পানিশমেন্ট পেয়ে গেলেন পুলিশের হাতে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বার্তাটা পশ্চিমবঙ্গের পোটেনশিয়াল ক্রিমিনালদের কাছে ঠিক কী ধরনের ছবি তুলে ধরবে এবং তার কি প্রতিক্রিয়া হবে। যদি এরকম হয় যে এই বার্তায় পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনার সংখ্যা কমছে, তাহলে কিন্তু এটা বলতেই হবে যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিষয়টা স্বস্তির খবর। যদিও 2015-এর পরিসংখ্যান বলছে, 2015 এই জন্য বলছি যে সেই সময় আমার মনে আছে উত্তরপ্রদেশে প্রায় প্রতি মাসে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের খবর পেয়েছিলাম। 2015 জুন মাসে, জুলাই মাসে, অক্টোবর মাসে, 2015 নয় 2025 গত বছর 2025-এর জুন মাসে, জুলাই মাসে, অক্টোবর মাসে, 2026-এর জানুয়ারি মাসে লখিমপুর খেরি, তা নিয়ে গোটা দেশ জুড়ে রাজনীতিতে তোলপাড় হয়েছে। লখিমপুর খেরি গ্যাংরেপের যে মূল অভিযুক্ত আজম খান ওরফে তালিব, সে তো বিরাট বড় মাফিয়া ছিল এলাকার। সেই আজম খানের এনকাউন্টারের ঘটনা এখনো পর্যন্ত পুরোপুরি ফেড হয়নি। অক্টোবরের 13 তারিখ মিরাটে শাহজাদ 7 বছরের একটি শিশুকে ধর্ষণ করেছিল। 2025-এর 18ই জুলাই মানু সুভাষ মোহাম্মদাবাদ, 2025-এর 6ই জুন 3 বছরের শিশুকে ধর্ষণ করেছিল দীপক ভার্মা বলে একজন। এরা প্রত্যেকে পুলিশের এনকাউন্টারে মারা গেছে। কিন্তু যে প্রসঙ্গে আমি কথাটা উল্লেখ করলাম 25-এর কথাটা, যে একটা এনকাউন্টার কিন্তু ধর্ষণের ঘটনা কমায়নি, পরপর হয়েছে এই ধরনের এনকাউন্টারের ঘটনা। আমাদের এখানে একটা এনকাউন্টারের ঘটনা দিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যে শুভেন্দু অধিকারী যোগী আদিত্যনাথের পথে হাঁটছেন, এটাও ঠিক না। একটা এনকাউন্টারের ঘটনা দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া যে পুলিশ এনকাউন্টার করবে এখন এই ধরনের ঘটনা হলেই, এটা ভাবাটাও ঠিক না। কারণ এটা হতেই পারে যে পুলিশ বাধ্য হয়ে এনকাউন্টারেই গেছে, এটাই তো পুলিশ বলছে, আমাদের এখন এটাই ধরে নিতে হবে। কিন্তু এটাও ঠিক যে ভবিষ্যতে ধর্ষণের ঘটনায় আবার যদি এনকাউন্টারের কিছু আমরা দেখি যে পুলিশ এনকাউন্টার করেছে এবং তাতে প্রাইম অ্যাকিউজড মারা গেছে, তাহলে কিছুটা তো মিল উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের থাকবেই।